নমস্কার, আমি বিস্ময়ান। চলে এসেছি আমার নতুন গল্প, নতুন উপস্থাপনা নিয়ে, যার মুখ্য চরিত্র সার্বভৌম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ও তার গুরু চাণক্য বিষ্ণুগুপ্তের। এই ইতিহাস শুধু একজন সুদক্ষ শাসকের নয়, ভরা সভায় অপমানিত একজন মহান বিদগ্ধ পণ্ডিতের প্রতিশোধের সাক্ষ্য বহন করে। শুরু করার আগে যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে তাদেরকেও শোনার সুযোগ করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। ধননন্দের দুর্ব্যবহারে আহত চাণক্য একদিন রাস্তায় একজন 11-12 বছরের ছেলেকে লক্ষ্য করলেন। ছেলেটি তার বন্ধু বান্ধবদের সাথে খেলছিল। সেই ছেলের উপস্থিত বুদ্ধি ও কর্মক্ষমতা দেখে চাণক্য বেশ সন্তুষ্ট হলেন। ছেলেটির অভিভাবকদের কাছে অনুমতি নিয়ে তাকে তক্ষশিলা নিয়ে যান। সেখানে গুরুকুলে তার প্রয়োজনীয় শিক্ষা সম্পন্ন করান। নানা ধরনের জটিল পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতের ভারত সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রস্তুত করেন। চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় 21 বছর রাজত্ব করেন। তিনি সর্বপ্রথম উত্তর ভারতে বর্তমানে পাঞ্জাবে তার রাজত্ব স্থাপন করেন, আর ধীরে ধীরে পূর্বে মগধে নিজের নিয়ন্ত্রণ কায়েম করেন। চন্দ্রগুপ্তের একচ্ছত্র রাজত্বের পিছনে সবথেকে বেশি যার অবদান ছিল তিনি ছিলেন চাণক্য। এই চাণক্য ছিলেন অর্থশাস্ত্রের রচয়িতা এবং বিষ্ণুগুপ্ত নামেও তিনি পরিচিত ছিলেন। আলেকজান্ডার যখন ভারত অভিযানে এলেন সেই সুযোগকে কাজে লাগালেন চাণক্য। যুবক চন্দ্রগুপ্তকে আলেকজান্ডারের সাথে সাক্ষাৎ করতে পাঠালেন, কিন্তু এই সাক্ষাৎ সফল হয়নি। চন্দ্রগুপ্তের ব্যবহারে আলেকজান্ডার অত্যন্ত অসন্তুষ্ট হন। চন্দ্রগুপ্তকে বন্দী করার নির্দেশ দেন। চন্দ্রগুপ্ত তার উপস্থিত বুদ্ধির জোরে আলেকজান্ডারের কবল থেকে বেরিয়ে আসেন। গোপনে নিজের সৈন্য প্রস্তুত করতে থাকেন। আলেকজান্ডারের মৃত্যুর পর চন্দ্রগুপ্ত পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের মানুষজনকে স্বাধীন করে দিয়েছিলেন। এই সময় চন্দ্রগুপ্ত মগধ আক্রমণ পরিকল্পনা করতে থাকেন। মগধের রাজা ধননন্দের বিশাল সৈন্যবাহিনীর সাথে চন্দ্রগুপ্তের অপেক্ষাকৃত ছোট্ট বাহিনীর সংঘাত ঘটে। ধননন্দ পরাজিত হয়। যুদ্ধে ধননন্দ বাদে তার সমস্ত ভাই নিহত হয়। চন্দ্রগুপ্তের আড়ালে চাণক্য তার কূটনীতির জোরে ধননন্দকে মগধের সিংহাসন থেকে উৎখাত করেন। চন্দ্রগুপ্তকে মগধের সিংহাসনে অভিষিক্ত করেন। কিন্তু এমন কি হয়েছিল যে ধননন্দকে উৎখাত করতে চাণক্য চন্দ্রগুপ্তের সাহায্য নিয়েছিলেন? বলা হয়, একবার ধননন্দের দরবারে বসে চাণক্য আহার করছিলেন। সেই সময় ধননন্দ দরবারে প্রবেশ করেন। চাণক্য ধননন্দকে দেখেও তার আহার থামাননি। অহংকারী দাম্ভিক রাজা চাণক্যকে আহার থামিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে বলেন। চাণক্য ধননন্দের কথায় কর্ণপাত না করলে ধননন্দ ক্রোধে চাণক্যকে অসম্ভব অপমান করেন। লাঞ্ছিত চাণক্য ভরা সভায় প্রতিজ্ঞা করেন তিনি নন্দবংশকে ধ্বংস না করা পর্যন্ত তার টিকি বাঁধবেন না। সেই দিনের পর থেকে চাণক্য এমন একজনকে সন্ধান করতে থাকেন যার সাহায্যে তার এই ভীষণ প্রতিজ্ঞা পূরণ হয়। ধননন্দের পরাজয়ের পর চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসান চাণক্য। এরপর চাণক্য এক অদ্ভুত প্রস্তাব দেন। তিনি চন্দ্রগুপ্তকে ধননন্দের ছোট মেয়ে দুর্ধরাকে বিবাহ করতে বলেন। এই প্রস্তাবের রাজনৈতিক একটি দিক ছিল। সমসাময়িক কালে বিবাহ বন্ধনের মাধ্যমে দুই রাজার মধ্যে মনোমালিন্য দূর করার প্রবণতা দেখা যেত। চন্দ্রগুপ্ত তার সমস্ত প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছিলেন। পাটলিপুত্র পৃথিবীর অন্যতম শহর হয়ে উঠেছিল। পাটলিপুত্র গ্রিসের এথেন্সের থেকে প্রায় 11 গুণ বড় ছিল। পুরো শহরে 64টি দ্বার আর 570টি টাওয়ার ছিল। প্রায় 5 লাখ লোক পাটলিপুত্রতে বসবাস করতেন। আলেকজান্ডারের মৃত্যুর পর সেলুকাস যখন পাটলিপুত্র আক্রমণ করেন
তখন অবশ্যম্ভাবীভাবে সেলুকাসের পরাজয় ঘটে। চন্দ্রগুপ্ত সন্ধির মাধ্যমে তার 9,000 হাতির মধ্যে 800 হাতি সেলুকাসকে দিয়ে সেলুকাসের প্রায় অর্ধেক রাজ্য হস্তগত করেন। পরে সেলুকাসের একমাত্র কন্যার সাথে চন্দ্রগুপ্ত তার এক পুত্রের বিবাহের মাধ্যমে এই সন্ধিকে আরও সুদৃঢ় করেন। অনেক ঐতিহাসিকের মতে চন্দ্রগুপ্ত নিজেই সেলুকাসের কন্যাকে বিবাহ করেছিলেন। সেলুকাস তার এক গ্রিক প্রতিনিধি মেগাস্থেনিসকে পাঠিয়েছিলেন চন্দ্রগুপ্তের সভায়। মেগাস্থেনিসের ইন্ডিকাতে সমসাময়িক ভারতবর্ষের রেখাচিত্র পরিষ্কারভাবে উল্লিখিত রয়েছে। সেই সময় মৌর্য সাম্রাজ্য ভীষণ প্রগতিশীল ছিল। মৌর্য সাম্রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ও শাসন ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় ছিল। শাসন ব্যবস্থার সর্বোচ্চ ছিলেন রাজা, আর রাজাকে সাহায্য করতেন 12 জন অমাত্য। মেগাস্থেনিস তার ইন্ডিকাতে চন্দ্রগুপ্তের বিচার ব্যবস্থার ভীষণ প্রশংসা করেন। চন্দ্রগুপ্ত শৌখিন, সুবিশাল, কারুকার্যমণ্ডিত সুন্দর প্রাসাদে থাকতেন। এই প্রাসাদ অসম্ভব সুন্দর আর অবর্ণনীয় ছিল, কিন্তু মানসিক দিক থেকে চন্দ্রগুপ্ত সুখী ছিলেন না। সর্বক্ষণ মৃত্যু ভয় তাকে তাড়া করে বেড়াত। চতুর্দিক থেকে নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে থাকতেন তিনি। চন্দ্রগুপ্তের প্রাসাদ কাঠের শক্ত দেওয়াল দিয়ে বেষ্টিত ছিল। তার মাঝ বরাবর ছোট ছোট ছিদ্র থাকত। শত্রু বাহিনীকে প্রতিহত করার জন্য গোটা প্রাসাদের চারিদিকে গভীর গর্ত খনন করা হয়েছিল। রাজার সুরক্ষার জন্য 30 জন সদস্যের একটি কমিটি বা বোর্ডও ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের বিশাল সৈন্যবাহিনী ছিল। এই সৈন্যবাহিনীকে নিয়মিত বেতন ও উন্নত অস্ত্র সরবরাহ করা হতো। মেগাস্থেনিসের ইন্ডিকা অনুযায়ী চন্দ্রগুপ্তের 6 লাখ পদাতিক সৈন্য, 30,000 ঘোড়সাওয়ার আর 9,000 হাতি ছিল। হাতির ওপর মাউথ ছাড়াও আরও 4 জন করে সৈনিক থাকত। চন্দ্রগুপ্ত মৌর্য তার অধিকাংশ সময় রাজপ্রাসাদেই কাটাতেন। তার ব্যক্তিগত সুরক্ষার জন্য সশস্ত্র মহিলা বাহিনী নিয়োজিত ছিল। বাহিরে বা রাজসভায় তিনি সুন্দর রাজকীয় কারুকার্যের মখমলের পোশাকে যেতেন। অপেক্ষাকৃত কাছাকাছি স্থানে যাওয়ার জন্য তিনি ঘোড়া ব্যবহার করতেন, আর দূরের যাত্রা হাতিতেই সম্পন্ন করতেন। তিনি দিনের বেলায় ঘুমোতেন না, রাতে ঘর অদল বদল করে শুতে যেতেন, যাতে যদি তাকে কেউ হত্যার পরিকল্পনা করে থাকে তাহলে সেটা বানচাল হয়ে যায়। তিনি হাতির লড়াই, ষাঁড়ের লড়াই দেখতে ভীষণ পছন্দ করতেন। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তিনি শান্তির পথ বেছে নেন। জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হন। মগধের সিংহাসন তার পুত্র বিন্দুসারের হাতে সমর্পণ করে তিনি জৈন সাধু ভদ্রবাহুর সাথে দক্ষিণ ভারতে চলে যান। কর্ণাটকে শ্রবণবেলাগোলাতে কৃচ্ছ সাধন করে দেহত্যাগ করেন। 293 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যর মৃত্যু হয়। সেই সময় তার বয়স 50-এর কিছু বেশি ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য গোটা ভারত উপমহাদ্বীপের রাজা ছিলেন। তার সাম্রাজ্য সেই ইরান থেকে গঙ্গার তীরবর্তী ভূভাগ পর্যন্ত বিস্তৃত ছিল। কলিঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্র ছাড়া ভারতবর্ষের সমস্ত অঞ্চলে তার রাজত্ব ছিল। সমস্ত হিমাচল, কাশ্মীর ছাড়াও বর্তমানে পাকিস্তান, বালুচিস্তান তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তিনি শুধু দক্ষ, সুপরিকল্পিত বিজয়ী বীর ছিলেন না, তিনি একজন সুশিক্ষিত, সুদক্ষ প্রশাসকও ছিলেন। এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ছোট্ট সাপোর্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করবে। নমস্কার।